তৃতীয় পর্ব ২ লেখা অলিন্দ্র রুহি। আচ্ছা ইকবাল, আমি কি খুব বেশি পুরনো হয়ে গেছি? আমার দিকে তাকাতেও কি ইচ্ছে করে না? অফিস থেকে মাত্রই বাসায় ফিরেছে ইকবাল। বিরক্তিকর জ্যাম ঠেলে ঘেমে কাদা কাদা হয়ে একটু ফ্যানের নিচে বসেছে। অমনি শিউলির প্রশ্ন ভান ছেঁড়া শুরু। ইকবাল বিড়বিড় করে বলল, বিরক্তিকর, টোটালি বিরক্তিকর। শিউলি শুনলেন না, ফের প্রশ্ন করলেন, জবাব কই? ইকবাল ভ্রুকুচকে তাকালেন। তার কপালে ভেসে থাকা বাসগুলো স্পষ্ট প্রকাশ করছে রাগের আভাস। তবুও শিউলি থামলেন না। উত্তরের আশায় এমনভাবে চেয়ে থাকলো যেন এক্ষুনি না জানতে পারলে মরে যাবে তিনি। ইকবাল জানে শিউলি ইদানিং বাচ্চা স্বভাবের হয়ে গেছে। অকারণে জিদ করা, একটুতে ভাত খাওয়া বন্ধ করে দেওয়া, কান্নাকাটি করা, রাতে জেগে থাকা, এগুলো আগে কখনোই তার মধ্যে ছিল না। যবে থেকে এই ক্যান্সার এসে তার শরীরে বাসা বেঁধেছে, তবে থেকেই শিউলি পাল্টে গেছে। এ যেন সেই চিরপরিচিত শিউলি নয়, এ এক অন্য শিউলি, যে ইকবালের কোনো পরিস্থিতি বুঝতে চায় না, ইকবালের থেকে একপাক্ষিক ভালোবাসা চেয়ে যায়। অথচ এটা বোঝে না ভালোবাসা তাকেও দিতে হবে। সংসার জীবনের একটা পর্যায়ে এসে স্বামী স্ত্রীর ভিতর এক ধরনের তিক্ত ভাব জন্ম হয়। তখন দুজনের প্রতি দুজনের আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা আরও প্রখর করে তুলতে হয়। সময়কে সময় দিতে হয়। মাঝে মাঝে কিছু দূরত্ব ভালোবাসাকে গভীর করে তুলতে সক্ষম হয়। তবে সেটা অনেকেই বোঝে না। অহেতুক অভিযোগ, অভিমান, ঝগড়াঝাটি করে সম্পর্কটাকে তেতো করে তোলে। শিউলিও করছে, কিন্তু সেটা ওকে বোঝানোর ক্ষমতা ইকবালের নেই। কিছু বলতে গেলে ফ্যাস ফ্যাস করে কাঁদবে এবং বলবে, ইকবাল আগের মতো নেই, আগের মতো ভালোবাসো না। শিউলিও তো আগের মতো নেই। কই, ইকবাল তো এই নিয়ে কোনো প্রশ্ন তোলে না। যখন এসব সাত পাঁচ চিন্তা করতে ব্যস্ত ইকবাল, তখন শোনা গেল ফোঁপানির শব্দ। ইকবাল চমকে তাকিয়ে দেখল শিউলির চোখে পানি। তিনি কাঁদছেন, বলছেন, আমি জানি ইকবাল, আমার প্রতি এতটাই বিরক্ত তুমি যে আমার কোনো কথার জবাব দিতেও ইচ্ছে করে না। ঠিক আছে, আমি বিরক্ত করব না তোমাকে আর। তুমি তোমার মতো টাইম স্পেন্ড করো। শিউলি উঠে চলে যাচ্ছিলেন। ইকবাল একটা হাত টেনে ধরে থামালেন। পাশে বসিয়ে বললেন, শিউলি, তুমি কি নিজেও পাল্টে যাওনি? বলো। আগে অফিস থেকে এলে প্রতিদিন এক গ্লাস লেবুর শরবত পেতাম, এখন কি পাই? তুমি জানো না এই শহরের জ্যাম কতটা বিরক্তিকর, ক্লান্তিকর। বাসায় এসে একটু বিশ্রাম করতে চাই, সেটাও কি সম্ভব না? শিউলি মুখ নামিয়ে বললেন, আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না ইকবাল। আর যা করতে ইচ্ছে করে তা তুমি করতে দিবে না। কি করতে ইচ্ছে করে বলো আমাকে? ছবি আঁকতে ইচ্ছে করে, কিন্তু তুমি তো পছন্দ করো না। ইকবাল একটা নিঃশ্বাস ফেললেন। ছবি আঁকা সে পছন্দ করে না, এটা ঠিক নয়। আসলে বিভিন্ন মানুষের পোর্ট্রেট আঁকাটা তার ভালো লাগে না, আর শিউলি সবসময় তাই আঁকত, এই জন্য সে মানা করত। ইকবাল ধীর সুরে বললেন, তুমি আবার ছবি আঁকতে চাও? শিউলি সঙ্গে সঙ্গে জবাব দিলেন, চাই। ঠিক আছে, আঁকো এখন থেকে, আমি আর মানা করব না, শুধু আমার সামনে না আঁকলেই চলে। শিউলি খুশি হওয়ার বদলে মুখটাকে আরও গম্ভীর করে বললেন, তুমিও চাও আমি কিছু একটা নিয়ে ব্যস্ত হয়ে থাকি আর তোমাকে জ্বালাতন না করি, তাই না? তাহলে বুঝি এই মেয়েটার সঙ্গে নির্বিঘ্নে কথা বলতে পারবে, সম্পর্ক এগোতে পারবে, তাই না? ইকবাল হতবাক। খুশি একটা রামধমক দিতে দিতেও থেমে গেলেন। চট করে উঠে দাঁড়ালেন এবং হন্য পায়ে নিজের ঘরে ফিরে এলেন। শিউলিটা জাস্ট অসম্ভব। দিন দিন এত নেগেটিভ কী করে হচ্ছে কে জানে। শিউলি যাতে হাসি খুশি থাকে, এর জন্যই তো তিনি তাকে ছবি আঁকতে বলেছেন। অথচ শিউলি কি বলল এটা? 1 মাস ধরেই শিউলির মনে নতুন সন্দেহ ঢুকেছে। তার মতে ইকবালের অন্য কারোর সাথে সম্পর্ক আছে। ইকবাল শিউলিকে ফেলে চলে যাবে না, তবে তার জন্য বসেও থাকবে না। শিউলির ভাগ্যে মৃত্যু লেখা ছাড়া আর কিছুই নেই।
তাই শিউলির মৃত্যুর পর সে ওই মেয়ের সাথে মুভ অন করবে অফিসিয়ালি। শিউলিটা আছে বলে তা পারছে না, নইলে অনেক আগেই ইকবালের দ্বিতীয় বিয়ে হয়ে যেত। শিউলি এই ধরনের জিনিস কোথা থেকে পেয়েছে, কেন ভাবে, কেন সবসময় নেগেটিভ মাইন্ড নিয়ে ঘোরে, ইকবাল জানে না। সে শুধু জানে এভাবে চলতে থাকলে শিউলি নয়, সে মারা যাবে একদিন। একটা রোগ সব কিছু এলোমেলো করে দিল তাদের মধ্যে। কেন এই ক্যান্সারটা হতে হলো, আর কেনই বা শিউলি এভাবে পাল্টে গেল? তাদের ভিতরে একটা বাচ্চার শূন্যতা থাকলেও কখনো সেটাকে অপূর্ণ মনে করেনি ইকবাল। সে সবসময় মানসিকভাবে শিউলিকে সাপোর্ট দিয়ে গেছে। বিনিময়ে এখন কি পাচ্ছে? চরিত্রহীন উপাধি। ইকবাল বিড়বিড় করে কিছু অশ্লীল বাক্য ছাড়লেন। হাত ঘড়িটায় 9টা বাজছে। রাত নেমেছে শহরের বুকে। যদিও রাস্তাঘাটে আলোয় পরিপূর্ণ, ঢাকা শহরের রূপ রাতের বেলা বেড়ে যায়, এমনটাই মনে হয় রাহুলের কাছে। সে বসে আছে একটা রুপটপ রেস্টুরেন্টে, অপেক্ষা করছে নীলিমার জন্য। ইদানিং এত ব্যস্ত থাকে মেয়েটা, তার জন্য সময় হয় না। অনেক সময় রাতের বেলাও ফোনে কথা হয় না পেশেন্টের জন্য। বিভিন্ন পেশেন্ট রাতে ঘন্টার পর ঘন্টা ফোন দিয়ে কথা বলতে থাকে। নীলিমা চুপচাপ শুনে যায় সেসব, কাউন্সেলিং করে। রাহুলের বিরক্তি লাগে, এই মেয়েটার মধ্যে এত ধৈর্য আসে কোথা থেকে। ঘড়ি কাঁটা ঘুরতে ঘুরতে 9:30 ঘরে এলো। নীলিমার দেখা নেই, ফোনটাও তুলছে না। রাহুল এবার বাসায় ফোন করলো, নীলিমার মায়ের নম্বরে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো বাবা, আছি আলহামদুলিল্লাহ। তুমি ভালো তো? তোমার বাবা মা সবাই ভালো? জি আন্টি, সবাই ভালো আছে। আন্টি একটু নীলিমাকে ডেকে দিবেন, ওকে অনেকক্ষণ যাবৎ ফোন দিচ্ছি, ধরছেই না। নীলিমা তো এখনও চেম্বার থেকে ফেরেনি রাহুল। রাহুল এবার চিন্তিত স্বরে বললেন, ও আচ্ছা আন্টি, রাখছি তাহলে। ও বোধহয় আজ বেশি ব্যস্ত একটু। ভদ্রমহিলা কিছু বলার আগে রাহুল ফোন কেটে দিল। সব কিছু বিরক্ত লাগছে তার কাছে। নীলিমার এই অবহেলাগুলো দিন দিন বিষিয়ে তুলছে ভিতরটা। আচ্ছা, এই অভিমানগুলো জমা হতে হতে পাহাড় সমান হয়ে গেলে তখন কি ভালোবাসা ফিকে হয়ে যাবে? নাকি নীলিমাকে এভাবে মেনে নিয়ে রাহুল থাকতে পারবে সারা জীবন? রাহুল উত্তর পেল না। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। নীলিমা বোধহয় আজ আর আসবে না। রাহুল বের হওয়ার মিনিট 2-এর মাথাতেই নীলিমা এলো। দ্রুত পায়ে রেস্টুরেন্টে ঢুকে আশেপাশে কোথাও রাহুলকে দেখতে না পেয়ে বাইরে বেরোলো। ব্যাগ থেকে ফোন বের করে তড়িঘড়ি করে কল করতে রিসিভ হলো প্রান্ত থেকে। হ্যালো রাহুল, তুমি কোথায়? নীলিমার কণ্ঠস্বর কাঁপছে। উদ্ভ্রান্তের ন্যায় ছুটে এসেছে সে এক প্রকার। রাহুল গম্ভীর মুখে বলল, পার্কটার পিছনে। ওদিকে চলে গেছো? আচ্ছা দাঁড়াও, আমি 2 মিনিটে আসছি। তোমার? রাহুলের বলা হলো না। নীলিমা ফোন কেটে দিয়েছে ততক্ষণে। আলো আঁধারের মধ্যে একটা বেঞ্চে বসে রয়েছে দুজনে। কারো মুখে কথা নেই। দুজনেই চুপচাপ বসে কি যেন ভাবনায় মত্ত। রাহুল আনমনে ফোন চাপছিল। নীলিমা অপলক রাহুলকে দেখে নিল। তিমিরাচ্ছন্ন আকাশ, নির্মল বায়ু মনের সব অশান্তি দূরে উড়িয়ে নেয়। তবু আজ কেন যেন শান্তি লাগছে না নীলিমার। মনটা অকারণেই খারাপ হয়ে আছে